আজকে আমরা হাইব্রিডাইজেশন নিয়ে ডিপলি একটুখানি আলোচনা করব যে অরবিটাল কিভাবে জেনারেট করে, হাইব্রিডাইজড অরবিটাল কী করে জেনারেট করে, পিওর অরবিটাল থেকে মিক্সিংয়ের পর কীভাবে হাইব্রিডাইজড অরবিটাল জেনারেট করে। তো ফার্স্টে আমরা অ্যালকেন নিয়ে কথা বলি। অ্যালকেনের মলিকুল তোমরা দেখতে পাচ্ছ, অ্যালকেন সব সিগমা বন্ড রয়েছে, সব সিঙ্গেল বন্ড। অ্যালকিনও দেখতে পাচ্ছ, অ্যালকাইনও দেখতে পাচ্ছ। ফার্স্টে আমরা অ্যালকেন নিয়ে কথা বলি। তো এখানে প্রত্যেকটা বন্ড অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিটস। আর এদের মধ্যে যদি বন্ড অ্যাঙ্গেল আমরা বলি HCH, এটা 120 ডিগ্রি অ্যাঙ্গেল, বা HCH এই বন্ডটা 120 ডিগ্রি অ্যাঙ্গেল। যদি আমরা অ্যালকাইন নিয়ে কথা বলি তাহলে যে বন্ড অ্যাঙ্গেল সেটা 180 ডিগ্রি অ্যাঙ্গেল। সেটা বুঝলাম, এগুলো আমরা উপর পড়েছি, ক্লাস 10-এও পড়েছি। আজকে আমরা যেটা মেন বলবো যে কিভাবে এদের ফর্মেশন হয়, কিভাবে এই বন্ডগুলো তৈরি হয়, কিভাবে এই তিনটে বন্ড তৈরি হয়, তাদের মধ্যে কোনটা সিগমা কোনটা পাই। হ্যাঁ, যদি আমরা ডাবল বন্ড বলি সেটাও বলবো কোনটা সিগমা কোনটা পাই। যদি আমরা sp3 অরবিটাল অ্যালকেন বলি সেখানেও বলবো যে কীভাবে সিগমা বন্ডগুলো ফর্ম হয়, কীভাবে তাদের মধ্যে অ্যাঙ্গেল ফর্ম হয়, কীভাবে অরবিটাল থাকে, কীভাবে পিওর অরবিটাল থাকে, কীভাবে মিক্সিং অরবিটাল তৈরি হয়। এখানে দেখতে পাচ্ছ এই যে ইথেন মলিকুলটা আছে, সেই ইথেন মলিকুলে তিনটে CH বন্ড, এপাশে তিনটে CH বন্ড আছে। এদের মধ্যে বন্ড লেন্থ আছে কিছু 1.56 অ্যামস্ট্রং, এদের মধ্যে বন্ড লেন্থ আছে 1.09 অ্যামস্ট্রং। যাই হোক, এই যে অরবিটালগুলো আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে অরবিটাল। এখানে একটুখানি দাঁড় করাতে হবে আমাদের, হ্যাঁ, ভিডিওটা একটু দাঁড় করাই। তো ওপর তো আমরা দেখছিলাম একটু আগে যে কি সুন্দর বন্ড ফর্মেশন করেছে। বন্ড আলটিমেটলি কি, বন্ড কিছুই না, তাদের অরবিটালের ভেতরে ডিস্টেন্স, ইন্টারনিউক্লিয়ার অরবিটালের ভেতরে যে ডিস্টেন্স হয় সেটা। হ্যাঁ, ধরো কার্বনের অরবিটাল এরকম বড় সাইজের, ঠিক আছে, হাইড্রোজেনের অরবিটাল ছোটো সাইজে, তাহলে এর একটা লেন্থ আসবে এখান থেকে, এর একটা লেন্থ আসবে, এই লেন্থটা মিলে যে টোটাল লেন্থ হবে সেটা হচ্ছে বন্ড লেন্থ হবে। এখানে দেখতে পাচ্ছ সিসি বন্ড, সি এর একটা অরবিটাল আছে। কি অরবিটাল পরে আমরা বুঝবো, এটা sp3 অরবিটাল। কেন এটাকে sp3 বলা হয় সেটাও বুঝবো। তো সি এর অরবিটাল আছে, সি এর নিউক্লিয়াস থেকে অরবিটাল অবধি, অরবিটাল শেষ অবধি যে ডিস্টেন্সটা সেটা, এবং এইটা, এই দুটো যোগ করে যেটা হবে, ওভারল্যাপ রিজিয়নটা তো রয়েছে ওটা বাদ দিয়ে যে টোটালটা হবে এটা হচ্ছে বন্ড লেন্থ হবে। বুঝতেই পারছি যে কার্বনের সাইজ বড় হাইড্রোজেনের থেকে, তাই সিসি বন্ড লেন্থের যেটা হবে সেটা CH বন্ড লেন্থের থেকে বেশি হবে। একটু পরে তোমরা দেখবে সিসি বন্ড লেন্থ এখানে 1.56 অ্যামস্ট্রং দেখাবে, কিন্তু যে CH বন্ড লেন্থ সেটা 1.09 অ্যামস্ট্রং দেখাবে। তার মানেটা কি, যে হাইড্রোজেনের যে সাইজ সেটা কার্বনের থেকে ছোট হওয়ার জন্য এটা হয়। আচ্ছা, ঠিক আছে। প্রত্যেকটা বন্ড কটা ইলেকট্রন নিয়ে তৈরি হয়, দুটো করে ইলেকট্রন নিয়ে তৈরি হয়। অ্যানিমেশনে তোমরা দেখতে পাচ্ছ দুটো ইলেকট্রন একটা বন্ডের ভেতর থাকে। তাহলে দুটো অরবিটালে টোটাল দুটো ইলেকট্রন থাকে। তাহলে কি বুঝতে পারলাম, যে কার্বন একটা অরবিটাল একটা ইলেকট্রন নিয়ে আসবে, হাইড্রোজেন একটা অরবিটাল তারা একটা ইলেকট্রন নিয়ে আসবে, সেই দুটো ইলেকট্রন শেয়ারিং হবে। সেটাকে আমরা কোভ্যালেন্ট বন্ড বলি, যে এই অ্যাটম একটা ইলেকট্রন শেয়ার করবে, এই অ্যাটম একটা ইলেকট্রন শেয়ার করবে, এইভাবে একটা কোভ্যালেন্ট বন্ড জেনারেট করে। এখানেও তাই, দুটো ইলেকট্রন, এখানেও দুটো, এখানেও দুটো, এখানেও দুটো। অ্যানিমেশনটা চালিয়ে দিলে পরিষ্কার বুঝতে পারবে যে ইলেকট্রনগুলো এই ওভারল্যাপিং জোনে থাকে, মানে যেখানটা কমন স্পেস সেখানটায় থাকে। তো এইরকম যে অ্যাঙ্গেলটা জেনারেট করলো 109 ডিগ্রি, অ্যাঙ্গেলটা কীভাবে হলো, বা এই অরবিটালের নাম কি আমরা মুখস্থ করে নিয়েছিলাম, যে যদি অ্যালকেন হয় সব সিঙ্গেল বন্ড হয় তাহলে সেটা sp3 অরবিটাল। এটা আমরা এর আগে জানি, কারণ কার্বনের টোটাল সিঙ্গেল বন্ড কটা দেখো, একটা কার্বনের রেসপেক্ট, একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে চারটে সিগমা বন্ড তৈরি করার জন্য চারটে অরবিটাল লাগবে। কীভাবে চারটে অরবিটাল ইউজ করবো, একটা s অরবিটাল আর তিনটে p অরবিটাল মিলে মিক্সিং করে sp3 অরবিটাল তৈরি হবে চারটে, একটা s তিনটে p, টোটাল চারটে অরবিটাল। মিক্সিংয়ের ফলে যেটা হবে সেটা sp3 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 চারখানা sp3 অরবিটাল তৈরি হবে, ঠিক আছে। তো এদের মধ্যে অ্যাঙ্গেল আমি সবটা পুরোটা দেখাবো, তার ভেতরে অরবিটালে কোথায় কোথায় ইলেকট্রন রয়েছে, কীভাবে তাদের মধ্যে এক্সাইটমেন্ট হলো, সব আমরা দেখবো। আস্তে আস্তে আমরা ভিডিওটা স্টার্ট করি। তাহলে এখানে যেটুকু বলার ছিল আমরা বললাম, আবার যখন দরকার পড়বে আমরা বলবো। তো এখানে ইলেকট্রনগুলো শেয়ার হয়েছে সেটা দেখাচ্ছে, এগুলো সব সিগমা বন্ড হয়েছে দেখাচ্ছে, কারণ সবই সিঙ্গেল বন্ড দেখাচ্ছে। এগুলো সব ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস, এটা নিয়ে অত ভাবার দরকার নেই। তো এই যে ইলেকট্রনগুলো নোটসে দেখতে পাচ্ছ, তাহলে এইগুলো সব কমন রিজিয়নের মধ্যে ইলেকট্রন কোথা থেকে এলো, এই ইলেকট্রনগুলো কোথা থেকে এলো, এর থেকে একটা ইলেকট্রন এলো, এর থেকে একটা ইলেকট্রন এলো, ঠিক আছে। তো এইভাবে তাদের মধ্যে, এবার একটু ভেতরে ঢোকার চেষ্টা করছি। যে 1.09 অ্যামস্ট্রং ছোটো বন্ড লেন্থ, ওটা 1.56 একটু বড়ো। এবার এটাকে ফার্স্টে খুলে নাও, খুলে নিয়ে আমরা এটাকে ফ্রি করে দেখি যে কার্বনের চারটে ইলেকট্রন বোঝা যাচ্ছে কিনা। তারপর এটাকেও খুলে নাও, খুলে ফ্রিলি একটা অ্যাটমের ভেতর ঢুকে যায়। আমরা মলিকুল থেকে কী করে অ্যাটমে ঢুকে যায় সেটা চেষ্টা করলাম। এই চারটি ইলেকট্রন কীভাবে এলো, কীভাবে তারা থাকে, অরবিটালগুলো কীভাবে তৈরি হয়, সেগুলো আমরা ঢুকবো, তার ভেতরে ঢুকবো। এই জন্য অরবিটাল ডায়াগ্রাম জানতে হবে। এগুলো সব sp3 অরবিটাল, এক একটা অরবিটালকে আমরা sp3 অরবিটাল হলো বলি। এই sp3 অরবিটাল কীভাবে তৈরি হয় আজকে আমরা দেখবো। দেখো, এই হচ্ছে টোটাল কার্বন অ্যাটম। কার্বন অ্যাটমের ভেতরে কী অরবিটাল থাকে, 1s2 2s2 2p3 আমরা জানি, 2p2।
তো 1s এই অরবিটাল, এটা হচ্ছে 2s একটু বড় রেডিয়াস, আর এগুলো হচ্ছে 2px 2py এবং 2pz অরবিটাল, প্রত্যেকটা একটা একটা করে ইলেকট্রন আছে 2px আর 2py তে। এবার যখন এক্সাইটমেন্ট হবে তখন কি হবে, এই পেয়ার অফ ইলেকট্রনটা চলে যাবে 2pz এর মধ্যে গিয়ে বসে পড়বে। এবার যখনই 2pz এর মধ্যে গিয়ে বসে পড়লে এবার কি হবে ভালো করে বোঝো, 1s 2s এন্ড 2p এগুলো সব রয়েছে। এবার এখানে মজার ব্যাপার হচ্ছে দেখো, তাহলে আমরা কি বুঝলাম ভালো করে বোঝো, এই যে ভেতরে যে ছোট অরবিটাল সেটা 1s, এটা কিন্তু ভ্যালেন্স শেলে আছে, এখানে ইলেকট্রনগুলো সরি এগুলো হচ্ছে ইনার শেলে আছে। ইনার শেলের যে ইলেকট্রনগুলো এগুলো কোনোদিনই বন্ডিংয়ে পার্টিসিপেট করে না। কোন ইলেকট্রনগুলো বন্ডিংয়ে পার্টিসিপেট করে, 2s যেহেতু এটা ভ্যালেন্স শেল, 2p এই অরবিটালগুলো রয়েছে। তো আমরা যখন ইলেকট্রনিক কনফিগারেশন পড়েছিলাম আমরা পড়েছিলাম 1s to 2s to 2p2, সেটা আমরা দেখেছি, এটা গ্রাউন্ড স্টেটে একটু আগে তোমরা দেখলে। তো আমরা এখন এক্সাইটমেন্ট কেন করছি, যখনই কোনো মলিকুল জেনারেট হবে, অ্যাটম থেকে যখনই মলিকুল জেনারেট হবে অ্যাটমকে ফার্স্টে এক্সাইটেড করতে লাগবে। কীভাবে এক্সাইটেড হয়, অ্যাটমসফিয়ারের থেকে যে থার্মাল হিটটা পায় সেই হিটটা অ্যাবজর্ব করে ওরা এক্সাইটেড হয়। এক্সাইটেড হয়ে গিয়ে কাদের প্রবলেম হবে এক্সাইটমেন্টে যে পেয়ার অফ ইলেকট্রন ছিল তাদের মধ্যে রিপালশন বাড়বে, তারা কি হবে পেয়ার থেকে আনপেয়ার্ড হওয়ার চেষ্টা করবে। তো এখানে একটা পেয়ার অফ ইলেকট্রন একটু আগে তোমরা দেখলে, সেখান থেকে ওরা জাম করলো, জাম করে তারা কোথায় চলে গেল, এখানে। তোমরা আরেকবার দেখে নাও, বুঝতে সুবিধা হবে। তো ভালো করে এই জায়গাটা দেখে নাও, এটা রিভাইন্ড করি, এটুকু দেখেছি। এবার এক্সাইটমেন্ট এখান থেকে, যেখানে যে রিপালশন বেশি, এখান থেকে একটা ইলেকট্রন জাম করে 2pতে চলে যাবে। এবার আমরা শিখেছি যে 4টে বন্ড আমাকে করতে হবে sp3 করার জন্য। একটু আগে দেখলাম মিথেন C2H6, তাহলে প্রত্যেকটা কার্বনে 4টে করে বন্ড দরকার, তাহলে 4টে অরবিটাল আমাকে ইউজ করতে হবে। কোন 4টে অরবিটাল ইউজ করব, যেই 4টে অরবিটাল ভ্যালেন্স শেলের আন্ডারে আছে। ভ্যালেন্স শেলের আন্ডারে কি আছে, 2s আছে, 2p, 3টে অরবিটাল। এই 4টে অরবিটালকে আমাকে পুরো ইউজ করতে হবে। এই 4টে অরবিটাল কীভাবে ইউজ করবো, এই 4টে অরবিটালকে মিক্সিং করো, ইলেকট্রন কিন্তু না, ইলেকট্রনগুলোকে আপাতত সরাও, ফার্স্টে অরবিটালগুলোকে মিক্স করাতে হবে। যেরকম আমরা একটা এক্সাম্পল দিই, ধরো আমরা লুচি তৈরি করব, আমরা কি করতে পারি, আটা দিয়েও বানাতে পারি, ময়দা দিয়েও বানাতে পারি, কিন্তু কেউ মনে করলো না কিছুটা পোর্শন ময়দা থাকবে 1/3 পোর্শন এবং 1/4 এবং 3/4 তার মধ্যে আটা মিশিয়ে আমরা লুচিটা তৈরি করবো, এটা আমরা মনে করছি। তখন আমরা কি করব, আলাদা আটার লুচি বানাবো না, আলাদা ময়দার লুচি বানাবো না, আমরা কি করব, মিক্স করব, আটা ময়দা মিক্স করে। তাহলে প্রত্যেকটা যে তার মধ্যে যে পার্ট বেরাবে, প্রত্যেকটা যে সাইজ বেরাবে, প্রত্যেকটার ভেতরে সেম প্রপোর্শনে আটা থাকবে, ময়দা থাকবে। এখানেও সেম কেস, এটা ধরে নিচ্ছি আমরা ময়দা, যেখানে আমি 1/3 নিয়েছি, এটা ধরে নিচ্ছি আটা, যেটা আমরা 3/4 নিয়েছি। এবার যখন আমরা হাইব্রিডাইজড অরবিটাল বানাবো, আমাদের এদের মধ্যে মিক্সিং হবে, মিক্সিং হয়ে যে 4টে অরবিটাল হবে, প্রত্যেকটা অরবিটালই সেম প্রপোর্শনে s এবং p এর ক্যারেক্টার থাকবে। কতটা থাকবে হিসাব করলে বোঝা যায়, 1/3 আর 1/4 আর 3/4, তাহলে 25% s ক্যারেক্টার থাকবে এবং 75% আমার কাছে p ক্যারেক্টার থাকবে প্রত্যেকটা অরবিটালে আফটার মিক্সিং। তো মিক্সিংটা আমরা দেখবো। মিক্সিং হলে প্রত্যেকটা অরবিটালের নাম কি হয়ে যাবে, একটা s আর 3টে p মিলিয়ে হয়েছে, তাহলে সেটাকে বলা হবে sp3 অরবিটাল। মিক্সিংয়ের পর, মিক্সিংয়ের আগে এগুলো পিওর অরবিটাল আছে। এবার কথা হচ্ছে, তুমি জিজ্ঞেস করতেই পারো স্যার আমরা পিওর অরবিটাল রেখেই বানিয়ে দিতাম স্ট্রাকচার, তাহলে কি প্রবলেম হতো, এরকম প্রবলেম হতো। ধরো এই অরবিটালে একটা ইলেকট্রন আছে, এই অরবিটালেও একটা ইলেকট্রন আছে, এতেও একটা ইলেকট্রন আছে, 3টে অরবিটালের এনার্জি সেম। তাহলে এখানে যে হাইড্রোজেনগুলো আমরা বসাতাম, এই ইলেকট্রনের সাথে একটা হাইড্রোজেন বসিয়ে দিতাম, এর সাথে একটা হাইড্রোজেন বসিয়ে দিতাম, এর সাথে একটা হাইড্রোজেন বসিয়ে দিতাম। প্রত্যেকের ভেতরে অ্যাঙ্গেল কত, px py pz এর মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে 3টে হাইড্রোজেনের মধ্যে রিপালশন হতো। আর বাকি একটা ছিল আমাদের কাছে 2s, এই 2s এর সাথে হয়তো আমি একটা হাইড্রোজেন বসাতাম। আমরা পড়েছি, এটা অ্যাটমিক স্ট্রাকচারে পড়েছি। sp এর মধ্যে কার এনার্জি বেশি, p এর এনার্জি বেশি। কী করে, n+l রুল যোগ করে তোমরা দেখতে পারবে, n+l s এর জন্য, 2s এর জন্য n+l কত, 2 + 0 = 2, আর 2pর জন্য n+l এর ভ্যালু কত হবে, 2 + 1 = 3। তাহলে এনার্জি কার বেশি, 2pর এনার্জি বেশি। তাহলে 2p, 3টে 2p আছে, তার সাথে যে 3টে হাইড্রোজেন বন্ড করবে তার এনার্জি বেশি হবে আর এর এনার্জি কম হবে। তাহলে এনার্জি কম বেশি হলে কোনো বন্ড আগে ভেঙে যাবে, কোনো বন্ড পরে ভাঙবে। যার এনার্জি বেশি হবে সে আগে চট করে ভেঙে যাবে, যার এনার্জি কম হবে তার বন্ডটা লাস্ট করবে। তাহলে এই বন্ডটা অনেকক্ষণ টেকসই হবে, এই বন্ডগুলো ভেঙে যাবে। তাহলে এর মধ্যে হোমোজিনিয়াস ব্যাপার থাকলো না, এক একটা বন্ড এক একটা রকমের হলো। তাহলে এই কম্পাউন্ড কোনোদিনই স্টেবল হবে না। একটা বাড়িতে ধরো 4টে বাচ্চা আছে, তা কাউকে যদি বেশি প্রায়োরিটি দেওয়া হয়, কাউকে যদি কম প্রায়োরিটি দেওয়া হয়, তাদের মধ্যে কী হবে, ক্ল্যাশ হবে, তাদের মধ্যে রিপালশন হবে, তাদের মধ্যে ঝামেলা হবে। আমরা সেটা চাইবো না, মলিকুলের ভেতরেও সেটা চাইবো না। তাই জন্য আমরা কী করবো, 4টে অরবিটালকে সেম এনার্জি বানাতে হবে। সেম এনার্জি বানানোর একটাই ওয়ে আউট আছে, যে আমি তাদেরকে মিক্সিং করে দিই।
একটা এস এবং তিনটে পিকে ধরে ভালো করে মিক্সিং করে দিই, তাহলে যে চারটে অরবিটাল হবে প্রত্যেকের ক্যারেক্টার সেম হবে, প্রত্যেকের এনার্জি লেভেল সেম হবে, তাহলে যে বন্ডগুলো হবে বন্ডের লেন্থও সেম হবে, বন্ডের এনার্জিও সেম হবে, তাহলে কোনো বন্ড চট করে ভাঙবে না, তাহলে সিস্টেমটাও স্টেবল থাকবে, কারোর সাথে আমাদের পার্শিয়ালিটিও করা হচ্ছে না। ঠিক আছে, তো আমরা এবার মিক্সিং করার চেষ্টা করব। মিক্সিংটা কীভাবে হয় দেখো, তাহলে 1s বাদ দিলাম, 2s আর 2pর ভেতরে মিক্সিং হয়ে চারটে সেম অরবাইটাল, সেম এনার্জেটিক অরবাইটাল জেনারেট হবে এবং প্রত্যেকের নামই হবে sp3 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 sp3। মিক্সিংটা দেখো ভালো করে বুঝতে পারবে, এখানে যেরকম মিক্সিং হচ্ছে ওপরেও মিক্সিং হবে, 2s আর 2pর ভেতরে ভালো করে মিক্সিং হবে, তাতে কী হবে অ্যাঙ্গেলেরও একটা চেঞ্জ আসবে। অ্যাঙ্গেলগুলো সব 90 ডিগ্রি ছিল, এখন অ্যাঙ্গেলগুলো দেখো 109 ডিগ্রি 28 মিনিট হচ্ছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই মিক্সিংটা, এখানেও মিক্সিং হয়ে প্রত্যেকটা sp3 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 হয়ে গেছে এবং প্রত্যেকের ভেতরে একটা করে ইলেকট্রন রয়েছে। বোঝা গেল ব্যাপারটা? এবার এরকম একটা কার্বন আরও একটা কার্বনের কাছাকাছি আসবে, যেরকম ইথেনে দুটো কার্বন লাগে তারও মিক্সিং হয়ে রয়েছে। এইবার তাদের একটা পি আরেকটা পি এর সাথে বন্ড করে এখানে একটা সিগমা বন্ড জেনারেট করলো, যেটা হচ্ছে দুটো ইলেকট্রন নিয়ে কনসিস্ট করছে এবং তার বন্ড লেন্থ 1.56 অ্যাংস্ট্রম, যেহেতু দুটোই কার্বন সাইজ একটু বড় 5। তো বাদবাকি যে তিনটে sp3 অরবিটাল পড়ে আছে তাদের প্রত্যেকটার সাথে একটা করে হাইড্রোজেন তার ইলেকট্রন নিয়ে এসে তার সাথে বন্ড করলো, যেহেতু হাইড্রোজেনের রেডিয়াস ছোটো তাহলে এটা বন্ড লেন্থ একটু ছোটো হবে 1.09 অ্যাংস্ট্রম। এইভাবে ফর্মেশন হয়। তাহলে ফর্মেশন হওয়ার পরে মানে ফর্মেশন হলো তো অনেক পরে, তার আগে কি হলো, তার আগে ফার্স্টে ভালো করে ঢুকে নাও, মাথায় ঢুকিয়ে নাও কী করতে হচ্ছে আমাদের এক একটা অ্যাটমের ইলেকট্রনিক কনফিগারেশন করতে হচ্ছে। করার পরে আমাদের দেখতে হচ্ছে যে আমাদের টোটাল কটা অরবিটাল দরকার। আমরা নর্মাল যখন স্ট্রাকচার দেখেছি তখনই বুঝে গেছি যে C2H6, তাহলে এক একটা কার্বনের 4টে করে বন্ড লাগবে, 3টে বন্ড হাইড্রোজেনের সাথে লাগবে, একটা বন্ড কার্বনের সাথে লাগবে। তাহলে প্রত্যেকটা বন্ডের জন্য টোটাল আমার দুটো করে ইলেকট্রন দরকার হবে, তার একটা ইলেকট্রন কার্বনের থেকে আসবে সেন্ট্রাল অ্যাটমের থেকে, আর একটা ইলেকট্রন টার্মিনাল অ্যাটম থেকে আসবে। তাহলে টোটাল আমাদের 4টে অরবিটাল তো দরকার। তাহলে এস আর পি, 3টে পি, ওই প্রত্যেকটাকে আমার কাজে লাগাতে হবে, লাগিয়ে আমি 4টে অরবিটাল জেনারেট করেছি। সেই 4টে অরবিটালের ভিতরে প্রত্যেকটা একটা একটা করে ইলেকট্রন আমরা প্লেস করে দিয়েছি, ওটা নিজেরা প্লেস করলো, সিস্টেম করলো। সেটা গিয়ে কখনো কার্বনের সাথে বন্ড করছে, কখনো হাইড্রোজেনের সাথে বন্ড করছে। কীভাবে? তাদেরও এক একটা করে ইলেকট্রনের সাথে ওভারল্যাপিং করিয়ে। ইলেকট্রনের সাথে ওভারল্যাপিং হয় না, কথাটা ভুল হলো, ওভারল্যাপিং অরবিটালের সাথে হয়। মানে কার্বন একটা অরবিটাল, হাইড্রোজেন একটা অরবিটাল নিয়ে এসছে, এখানেও কার্বন একটা অরবিটাল, হাইড্রোজেন একটা অরবিটাল নিয়ে এসছে, এখানেও তাই কার্বন একটা অরবিটাল হয়তো হাইড্রোজেন অরবিটাল নিয়ে এসছে, তার সাথে কার্বন এবং কার্বন। প্রত্যেক অরবিটালগুলো ফার্স্টে মিক্সিং মানে ফার্স্টে আসবে, ওভারল্যাপ করবে, যেটা আমরা ফ্যাশন স্টুডিও পড়েছি। এও আসবে অরবিটাল নিয়ে, ও আসবে অরবিটাল নিয়ে, পোলারাইজড অরবিটাল নিয়ে আসবে, নিয়ে তাদের মধ্যে ওভারল্যাপ হবে। হাইড্রোজেনের অরবিটাল শুধু পোলারাইজ না, যেহেতু এটা 1s আছে, তাহলে এসে তাদের মধ্যে বন্ডিং করবে। করার সময় ওই যে ঘরটা, যে জায়গাটায় আমার কমন স্পেস হলো, যেখানে ওভারল্যাপিং হলো, সেখানে দুটো ইলেকট্রন বসে যাবে। কার কার? এই অ্যাটমের একটা ইলেকট্রন, এই অ্যাটমের একটা ইলেকট্রন, এইভাবে বন্ড ফর্মেশন হবে। এই টোটাল বন্ড ফর্মেশন হওয়া বোঝা গেল। অ্যাঙ্গেল কী করে জেনারেট হলো বুঝলে? কারণ যখন হাইব্রিডাইজ অরবিটাল হচ্ছে তখনই লেখা আছে যে sp3 হাইব্রিডাইজ অরবিটালের ভেতরে যে বন্ড অ্যাঙ্গেল হয় ওটা 109 ডিগ্রি 20 মিনিটস হয়। এরকমভাবে একই রকমভাবে আমরা অ্যালকিন এবং অ্যালকাইন সবই দেখবো আজকে পরপর, দেখতে থাকো অ্যানিমেশনটা। আমরা রিজিউম করি। তো ক্লিয়ার পুরোটা? 1.56 কেন, 1.09 কেন, অ্যাঙ্গেল কেন 109 ডিগ্রি, এগুলোই হচ্ছে মেন জিনিস। আর কী করে এক্সাইটমেন্ট হলো, কীভাবে তাদের মধ্যে মিক্সিং হলো, খুব ইম্পর্টেন্ট, রিভাইন করে করে বারবার দেখো। ঠিক আছে, এবার আমরা অ্যালকিনে চলে আসছি। একই রকম মজার জিনিস, মিক্সিংটা দেখতে খুব ভালো লাগে। মিক্সিংয়ের কনসেপ্টটা হয়তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, যেটা তোমাদের আমি লুচি বানানোর সময় আটা ময়দা দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, কেন করতে হয় প্রত্যেক এনার্জি সেম থাকে। এবার আমরা sp2-তে চলে আসি, মানে sp2 তো পরে বুঝবো, তার আগে আমরা বলি অ্যালকিন কী করে বানাবো। ফার্স্টে তোমরা খাতায় একটা অ্যালকিন আঁকো, ভিডিওটা পজ করে দিয়ে। অ্যালকিনে দেখতে পাবে C2H2 আছে, এটা ইথিন বলছি, C2H2। তাহলে প্রত্যেকটা কার্বনের 3টে বন্ড আছে, দুটো হাইড্রোজেনের সাথে বন্ড হবে, একটা কার্বনের সাথে বন্ড আছে। তাহলে 3টে অরবিটাল আমার দরকার, 4টে দরকার নেই। কিন্তু আমার কাছে রয়েছে কটা? 1 2 3 4, 4টে অরবিটাল রয়েছে। এটা এক্সাইটমেন্টের পর, কিন্তু এক্সাইটমেন্টের আগে না, এক্সাইটমেন্টের পর ইলেকট্রনটা এখানে জাম্প করেছে। কিন্তু আমার লাগবে কটা? আমার 3টে অরবিটাল লাগবে। তাহলে মিক্সিং 3টেরই করাবো, 3টে অরবিটালের ভিতরে মিক্সিং করাবো। এখানেও দেখতে পাচ্ছ 1s আছে, 2s আছে, 2p আছে, যেরকম ছিল আগেরটায় 4টেই মিক্স করিয়েছি। এবার আমরা 4টে মিক্স করাবো না, একটা এসকে মিক্স করাবো আর দুটো পিকে মিক্স করাবো। এখান থেকে বেছে নেবো যে কোনো দুটো পিকে নেওয়া যাবে। আর একটা পি তাহলে ফাঁকা পড়ে থাকবে, একা পড়ে থাকবে। সেই পিটা কী করবে আমরা পরে আসছি। ঠিক আছে, আগে দেখে নাও মিক্সিংটা কী করে হয়। কেন 3টে মিক্স করলাম বুঝলাম, কারণ 3টে আমার অরবিটাল দরকার।
তিনটেই বন্ড দরকার। তাহলে এই তিনটের মধ্যে মিক্সিং করিয়ে তিনটে আমরা sp2 sp2 sp2, একটা s দুটো পির সাথে মিক্স করেছে, এখানেও মিক্সিং বুঝলে। আর একটা পি কিন্তু এমনি পড়ে আছে, দেখতে পাচ্ছ। একটু ভালো করে বুঝিয়ে দিই, অনেকেরই হয়তো কনফিউশন হবে, বুঝতে অসুবিধা হবে। যখনই sp2 জেনারেট করলো, ভালো করে বোঝো, ওদের মধ্যে বন্ড অ্যাঙ্গেল হয়ে গেল 120। এবার কোনগুলো sp2 ভালো করে দেখে নাও। এই যে দেখতে পাচ্ছ এইখানে গেছে, একটা লোব বড় একটা লোব ছোট, এটা কিন্তু sp2, এটা একটা sp2, ক্লিয়ার? এটা যেখানে একটা ইলেকট্রন রয়েছে, তারই 120 ডিগ্রি অ্যাঙ্গেলে আবার একটা রয়েছে, দিস ইজ ওয়ান অফ দ্য sp2, আরেকটা sp2 রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি না এই ছবিতে, কারণ ব্যাকগ্রাউন্ডে বড় লোবটা আছে, সামনেরটা ছোট। একটুখানি চালিয়ে দিলে এটা হয়তো বুঝতে পারবে একটু, এখানে আরেকটু ভালো বোঝা যাচ্ছে। তাহলে তিনটে sp2 বুঝতে পারছো, তিনটে sp2। তাহলে একটা পি ফাঁকা পড়েছিল না, একা পড়েছিল, সেটা কিভাবে দেখবো, সেটা আগের ডায়াগ্রামে দেখে নাও। এইটা মিক্সিংয়ের পর তো তিনটে একই প্লেনে হলো, বাকি একটা, এই যে একটা, এই গোটাটা, এইটা ভালো করে বোঝো। একটা sp2, একটা sp2 এর পেছনে একটা রয়েছে, দেখা যাচ্ছে এরকম হালকা আপচা। তাহলে আমাদের কাছে তিনটে sp2 আছে, আর একটা পি রয়েছে, যেই পিটা এই প্লেনের সাথে, মানে sp2 যেই প্লেনে রয়েছে তার সাথে অর্থোগোনাল, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে। তাহলে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে ব্যাপারটা অনেকটা এরকম হবে। আমরা এখান থেকে ডায়াগ্রাম নিয়ে দেখাতে পারি। এই হচ্ছে sp2, ভালো করে বোঝো, এই হচ্ছে sp2, আর এটা এরকমভাবে রয়েছে, তার সাথে ডায়াগোনাল রয়েছে এই পিটা, সরি ডায়াগোনাল না, হ্যাঁ ইয়াস অর্থোগোনাল, নট ডায়াগোনাল, অর্থোগোনাল রয়েছে, এটার সাথে অর্থোগোনাল রয়েছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে এটা, ঠিক আছে? এটা যেটা কাজে লাগেনি সেই পিটা, সেটা পরে কাজে লাগাবে, আমরা দেখতে পাবো। তো এটা রইল হাতে, আমাদের পরে বোঝাতে সুবিধা হবে। তাহলে কি হচ্ছে একটু দেখা যাক। এবার এরকমই আরও একটা কার্বন আসবে, কারণ আমি ইথিন মলিকুল বানাবো, এরকমই আরেকটা কার্বন মলিকুলকে আমি ডেকে নেবো। এই দেখো পিটা এখানে বোঝা যাচ্ছে হালকা পি, এগুলো একটা sp2 অরবিটাল, ঠিক আছে? আরেকটা কার্বন মলিকুলকে ডেকে নিয়ে তাদের মধ্যে এবার ওভারল্যাপিং করাতে হবে। ভালো করে বোঝো, আমরা C2H4 বানানোর চেষ্টা করছি, ইথিন বানানোর চেষ্টা করছি। আর এই হচ্ছে আমার যেটা কাজে লাগেনি সেই 90টা, সেই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকা একটা অরবিটাল PZ, যেটার নাম দিয়েছি। এবার আরেকটা অরবিটাল, আরেকটা কার্বনের অরবিটাল এখান দিয়ে আসছে, ও এসে কী করবে, এই sp2 সাথে ওভারল্যাপিং করে দেবে, একটা sp2 এটা একটা sp2 সাথে ওভারল্যাপিং করে দিয়ে একটা সিগমা বন্ড তৈরি করলো। হ্যাঁ, sp2 ওভারল্যাপ করে সিগমা বন্ড জেনারেট করলো, করা হয়ে গেল। বাকি দুটো sp2 পড়ে আছে, একটা হাইড্রোজেনের সাথে এ বসবে, একটা হাইড্রোজেনের সাথে এ বসবে, এখানেও একটা হাইড্রোজেনের সাথে এ বসবে, একটা হাইড্রোজেনের সাথে এ বসবে। তাহলে আমাদের হাইড্রোজেনের সাথেও বন্ডিং হয়ে গেল। তাহলে আমাদের sp2 যে তিনটে ছিল তাদের প্রত্যেকে কাজ হয়ে গেলো, প্রত্যেকে একই প্লেনে আছে। এইবার দেখছো একটা জিনিস বেঁকছে, এটা কি বেঁকছে, কেন বেঁকছে, ভালো করে বুঝতে হবে। এই বন্ডটা খুব উইক বন্ড, যেটাকে আমরা এতদিন বলেছি পাই বন্ড উইক হয়, রিয়াকশন বেশি করে, উইক হয় বলে রিয়াকশন বেশি করে। কেন বেশি করে সেটা আজকে আমরা বুঝে নেব। কেন কীভাবে বুঝবো, যে এইখানে যে অরবিটালগুলো ওভারল্যাপ হয়েছে, ভালো করে বোঝো, এই যে অরবিটালগুলো ওভারল্যাপ হয়েছে, এটা খুব কাছাকাছি আসতে পেরেছে, কারণ দুজনই একই দিকে মুভ করেছিল, মানে ম্যাক্সিমাম পোর্শনে ওভারল্যাপ হয়েছে। আমি তোমার এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো দুটো গাড়ি ক্ল্যাশ করছে, আমরা যদি মুখোমুখি ধাক্কা দিই তাহলে বেশি এফেক্ট পড়বে, নাকি যদি আমরা সাইড অন ধাক্কা দিই তাহলে বেশি এফেক্ট পড়বে? ভালো করে বোঝো। কিন্তু এই সাইড অন ওভারল্যাপ আর হেড অন ওভারল্যাপটা বোঝানোর জন্য একটা মডেল চেষ্টা করেছি বানানোর। দেখো, একটা কার্বন, তার তিনটে পি অরবিটাল রয়েছে, প্রত্যেকটা পি অরবিটাল 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, যেটা আমরা দেখেছি একটু আগে, তাই তো? তো তাদের মধ্যে যখনই মিক্সিং হয়ে যায় তখন তাদের অ্যাঙ্গেলগুলো 120 ডিগ্রি হয়ে যায়, তাই তো? এরকমভাবে সরে যায়, এটা এর সাথে ধরে নিচ্ছি সরে যাচ্ছে, এইভাবে 120 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যায়, দেখেছি আমরা। সেটা কীরকম হয়ে যায়, এরকম টাইপের হয়ে যায়, ভালো করে বোঝো, এরকম হয়ে যায় যখন মিক্সিং হলো। sp2 অরবিটাল তিনটে জেনারেট করলো, সবই 120 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাছাড়াও কি হচ্ছে, একটা কিন্তু পি অরবিটাল, PZ অরবিটাল ওর সাথে অর্থোগোনালই রয়েছে, তো সেটাকে আমরা এইখানে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? এই যে অর্থোগোনাল যেটা রয়েছে সেটাকে আমরা, ধরো একটা এখানে ধরে নিচ্ছি, এটা আমি ধরে নিচ্ছি যে এই পাশে একটা আমাদের কাছে sp2 আছে, এদিকে 120 ডিগ্রিতে একটা sp2 আছে, আর যেখানে আমি ধরে রেখেছি এখানে, ভালো করে দেখো, এখানে একটা sp2 আছে। তাহলে তিনটে sp2 আছে, এখানে একটা sp2 আছে, এখানে একটা sp2 আছে, আর যেটা আমরা ধরে রেখেছি সেখানে একটা sp2 আছে, এটা ধরে রাখলাম। তার সাথে পি অরবিটালটা এরকমভাবে রয়েছে, এরকমভাবে পি অরবিটালটা রয়েছে, মন দিয়ে বোঝো। এরকম আরেকটা কার্বন নিলাম, তাদের মধ্যেও তাই আছে। এই হচ্ছে sp2, যেটা আমরা সিগমা বন্ড করবো, হেড অন কলিশন করাবো, এতটা কলিশন হতে পারে। কলিশন হওয়ার পরে ভালো করে বোঝো, এদের মধ্যে সিগমা বন্ড হয়ে গেছে, হওয়ার পরে এই যে দুটো
যেটা কাজে লাগেনি যে অরবিটালটা, এটাও একটা পি, এটাও একটা পি, এদের মধ্যে ডিস্টেন্স দেখেছো কত বেশি? তাহলে এটা কি খুব কাছে আসতে পারছে? আমি সেটাই বোঝানোর চেষ্টা করলাম। দুটো গাড়ি ধরো কলাইড করলো, এই গাড়িটার সাথে মুখোমুখি সংঘর্ষ হলো, তাতে এফেক্ট বেশি হবে নাকি সাইড অন কোনো গাড়ি এরমভাবে সাইডে ধাক্কা লেগে গেলো তাতে এফেক্ট বেশি হবে? নিশ্চয়ই বুঝতে পারছো হেড অন কলিশনে এফেক্ট বেশি হয়। তাহলে অরবিটাল ওভারল্যাপিংয়ের কেসেও সেম, এখান থেকে একটা অরবিটাল আসছে, এখান থেকে একটা অরবিটাল, হেড অন কলিশন হলে সিগমা বন্ড হয়, সেই কলিশনটা খুব বেশি, সেইটাই কলিশন ঠিক না, ইন্টারাকশন এদের মধ্যে বন্ড ফর্মেশন এবং এটা খুব স্ট্রং হয়। কিন্তু তবুও দেখো এদের মধ্যে কিন্তু খুব ভালো বন্ডিং হবে না, কারণ অনেক ডিস্টেন্স আছে। তাই তারা যদি বন্ডিং করতে চায় তাদেরকে কী করতে হবে? একটু বেঁকে আসতে হবে, এখান থেকে একটু বেঁকে আসতে হবে, একেও একটু বেঁকে আসতে হবে, যেটা আমরা এখানে দেখাচ্ছি। এখান থেকে বেঁকে আসবে, এখান থেকে বেঁকে আসবে, এদের মধ্যে এবার ওভারল্যাপিং হবে। ঠিক আছে, এই যে সেকেন্ডারি ওভারল্যাপ হলো, যে ওভারল্যাপিং দেখো এরিয়াটা খুব কম, ওভারল্যাপিংয়ের জায়গাটা খুব কম, এখানে ওভারল্যাপিং অনেকটা হয়েছে, পুরো মুখোমুখি এতটা জায়গা কমন আছে দেখতে পাচ্ছ, কিন্তু এখানে যে জায়গাটা থাকবে সেটা খুবই কম জায়গা, যেটা কমন হবে, তাই বন্ডটা খুব উইক হবে, আলগাভাবে আটকে থাকবে। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স বুঝতে পেরেছো? একটা হেড অন ওভারল্যাপ খুব ভালো কম্বিনেশন হয়েছে, খুব ভালো ওভারল্যাপিং হয়েছে, আরেকটা এই সাইড দিয়ে আসছে দুটো লোব, উপর দিয়ে একটা লোব, নিচে একটা লোব, এটা কিন্তু একটা পুরো পি অরবিটাল, এই গোটাটা একটা পি অরবিটাল, এটা একটা পি অরবিটাল, কিন্তু এরকম বেঁকে এসে এদের মধ্যে একটা সাইড অন হালকা একটা টাচে একটা বন্ড হয়েছে, সেটা উইক বন্ড, এটাকে পাই বন্ড বলা হচ্ছে। তো অনেকে ভুল ভাবে, অনেকে ভাবে স্যার উপর দিয়ে একটা পাই বন্ড, নিচ দিয়ে একটা পাই বন্ড, না, গোটাটা একটা পি অরবিটাল। আমি একটু রিওয়াইন্ড করাই, বুঝতে সুবিধা হবে। এই গোটাটা একটা পি অরবিটাল, এই গোটাটা একটা পি অরবিটাল, তাদের মধ্যে একটা ইলেকট্রন আছে, কখনো উপরের লোবে কখনো নিচের লোবে থাকে, এইবার তাদের মধ্যে দূর থেকে একটা বন্ডিং হয়, দ্যাট ইজ কল্ড পাই বন্ড। সেই ইলেকট্রনটা এখানে উপরে দেখিয়েছে, তুমি নিচেও দেখাতে পারো, তাহলে এই পুরোটা মিলেই একটা পাই বন্ড। ঠিক আছে, যখন আমরা খাতায় লিখবো একটাই বন্ড দেবো, কিন্তু যদি লোভ দিয়ে বুঝি আমরা দুটো লোভ দিয়ে বুঝবো, কিন্তু ইলেকট্রন কিন্তু দুটোই থাকবে, একটাই বন্ড ফর্মেশন হবে। আর যেটা আমি একটু আগে বলে ফেললাম যে বাকি দুটো sp2 পড়েছিল, সেগুলো হাইড্রোজেনের একটা করে 1s এর সাথে এসে জুড়ে সিগমা বন্ড করবে এবং বন্ড লেন্থ তখন নিশ্চয়ই খুব ছোটো হবে। এবার কথা হচ্ছে এই বন্ড লেন্থটা কিন্তু sp3 এর থেকেও ছোটো হয়, যে sp3 তে 1.09 আমরা বন্ড লেন্থ দেখেছি, তার থেকেও এটা ছোটো হবে, কারণ sp2 এর সাইজ sp3 এর থেকে ছোটো। কেন? sp3 তে একটা s তিনটে p মিলিয়ে তৈরি হয়েছিল, sp2 তে একটা s দুটো p মিলিয়ে তৈরি হবে, তাহলে সাইজটা একটু নিশ্চয়ই ছোটো হবে, তাহলে এই বন্ড লেন্থটা sp3 এর বন্ড লেন্থের থেকে একটু ছোটো। আচ্ছা, এই বন্ড লেন্থটা sp3 এর বন্ড লেন্থ থেকে ছোটো কেন? প্রথম কথা তো সেটা sp2 নিয়ে তৈরি, তার থেকে বড় কথা হচ্ছে তাদের মধ্যে ডাবল বন্ড আছে, ডাবল বন্ড হলে একটু কাছে চলে আসে, বন্ড স্ট্রং হলে বন্ড লেন্থ কমে যায়। ঠিক আছে, তাহলে আগেরটা 1.54 ছিল, এটা 1.41 আর 43 লাইক অ্যামস্ট্রং হবে। ঠিক আছে, তো sp-টা আরও কম হবে, ওটা আরেকটু ছোটো হবে, তখন তোমরা দেখবে কত আসছে। তো এইভাবে বন্ড ফর্মেশন হয়, নিশ্চয়ই বুঝলে। এবার এই দুটো বন্ড কিসের? একটা সিগমা একটা পাইকে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, একই রকমভাবে আমরা sp-তে চলে আসি। sp মানে ধরে নাও অ্যালকাইন মলিকুল। তার আগে একটু বলি যে দুটো জিনিস নিয়ে আমরা কথা বললাম, সেই দুটো কী ছিল একটুখানি রিওয়াইন্ড করে নিই। প্রথমটা ছিল sp3, দেখেছো 109 ডিগ্রি 28 মিনিটস। হ্যাঁ, তাদের মধ্যে ওভারল্যাপিং হয়ে ইথেন মলিকুল জেনারেট করেছে, সেটা আমরা একটু পরে আমি দেখে দেবো কীভাবে ইথেন মলিকুল জেনারেট করছে। আচ্ছা, তোমরা যদি চাও আমরা এখনই দেখে নিতে পারি যে এরকম এক একটা মলিকুল থেকে আমরা কি করে ভালো করে রিওয়াইন্ড করে নাও যে কীভাবে আমরা sp3 দিয়ে ইথেন মলিকুলকে জেনারেট করাতে পারলাম, আর ওই একই রকমভাবে আমরা কি করে ইথিন মলিকুলকে জেনারেট করালাম, এই দুটো জিনিসই আমরা দেখব। তো দেখো এরকমভাবে ছিল জিনিসটা, এক একটা sp3, এক একটা কার্বন তার 4টে ইলেকট্রন নিয়েছিল 4টে লোবের ভেতরে, ওরকম আরেকটা এলো এসে তাদের মধ্যে জুড়ে গেল, ওরকমভাবে এসে জুড়ে গেল, জুড়ে কি এইটা রেজাল্ট করলো। মানে ব্যাপারটা এরকম বোঝাতেই পারি আমরা, এখান দিয়ে এরকম ভালো করে বোঝো, এই তিনটে, আর এখানে একটা বন্ড ছিল, সামথিং কিছু একটা ছিল, এরও সামথিং কিছু একটা ছিল। তাহলে এটাকে আমরা একটু ভালো করে যদি বোঝার চেষ্টা করি, সেটা এরকম আসবে। যতটা করা যায় আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি, পুরো ইম্যাজিন করবে, কোনোদিন ভুলবে না, এগুলো বই পড়ে হয় না, এগুলো পুরো ভিজুয়ালাইজ করতে হয়। চ্যাপ্টারটা এরকম, এটা একটা sp3 মলিকুল কার্বনের, এটাও একটা sp3। ঠিক আছে, এই হাইড্রোজেনগুলো আমরা দেখাবো না, কারণ এখানে হাইড্রোজেন নেই। sp3 ইথেন মলিকুলে কি থাকে? c2h6, মানে 3টে হাইড্রোজেন আর 2টো কার্বন, তাহলে এটা দরকার নেই, এই হাইড্রোজেনটা নেই, এখানেও এই হাইড্রোজেনটা নেই। কি হলো? এই sp3 মলিকুল এদের মধ্যে একটা অরবিটাল ওভারল্যাপিং হলো, ওভারল্যাপিং হয়ে গিয়ে ওভারঅল কি মলিকুল জেনারেট করলো? ইথিন মলিকুল জেনারেট করলো। কী করে মলিকুলটা জেনারেট করে আমরা এখানে দেখে নিই। তো এখান থেকে আমরা ইথেন মলিকুলটা জেনারেট করালাম, sp3 এবং sp3 মিলে ইথেন মলিকুল, ইথেন নট ইথিন, ইথেন মলিকুল জেনারেট করলাম। এই বন্ড লেন্থটা একটু বড়, বুঝতেই পারছো,
কারণ দুটোই কার্বন নিয়ে তৈরি, তাহলে এটা 1.54 অ্যামস্ট্রং হয়েছিল। এগুলো একটু ছোটো 1.09 অ্যামস্ট্রং হয়েছে। ক্লিয়ার? এইভাবে আমরা ইথেন জেনারেট করলাম, প্রত্যেকে sp3 কিন্তু। এইবার এখানে কোনো পাই নেই, ঠিক আছে, কোনো পায়ের দরকারও নেই, কারণ 4টি আমাকে সিগমা বানাতে হতো। তো যখন আমরা ইথিনে গেলাম সেখানে আমাদের কটা সিগমা বানাতে হচ্ছে, ইথিনো অলিকুল নিয়ে চলে আসে, আমাদের কটা সিগমা বানাতে হয়েছে, 3টে। এক একটা কার্বনের 2টো করে হাইড্রোজেন, একটা করে কার্বনের সাথে, তাহলে 2টো করে হাইড্রোজেন, একটা করে কার্বনের সাথে, তাহলে 3টে সিগমা বন্ড, তাহলে 3টে অরবিটাল ওভারল্যাপ করাতে হচ্ছে। 3টে অরবিটাল ওভারল্যাপ কী করে করাবো, একটা এস 2টো পি এর সাথে ওভারল্যাপ করি আমরা sp2 জেনারেট করেছি, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এই একটা sp2, এই একটা sp2। আর কি ছিল ওর সাথেই, অর্থোগোনালি ছিল পাইটা, যাদের মধ্যে ওভারল্যাপ করে একটু আগে বুঝলে একটা পাই বন্ডও জেনারেট করেছে। দেখে 2টো বন্ড, একটা সিগমা, একটা পাই, যেটা আমরা ওখানেও দেখেছি, একটু আগে দেখার চেষ্টা করলাম, এবার রিভাইন্ড করে দেখে নাও। এই স্ট্রাকচারটা একটা সিগমা, একটা পাই, ঠিক আছে, এটাই আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। এবার আমরা চলে আসছি sp কীভাবে জেনারেট করে, পুরো sp-টা নিয়ে কথা হবে আমাদের এখন। তো এই sp-র একটা এক্সাম্পল হচ্ছে ইথাইন C2H2। C2H2 তোমরা স্ট্রাকচারটা খাতায় এঁকে ফেলো, C2H2 C ট্রিপল বন্ড C H। তাহলে সিগমা বন্ড কটা দরকার, এক একটা কার্বনের সাথে 2টো সিগমা বন্ড দরকার। এক একটা কার্বন একটা হাইড্রোজেনের সাথে বন্ড করবে, একটা কার্বনের সাথে বন্ড করবে, তাহলে টোটাল আমাদের সিগমা বন্ড দরকার হবে 2টো। তাহলে 2টো সিগমা বন্ডের জন্য 2টো অরবিটাল লাগবে। এখানে ওরা একবারে তাড়াতাড়ি করেই করে দিয়েছে, একটু ফাস্ট করেছে ওরা, দেখো তোমরা বোঝার চেষ্টা করো। এটা তো হয়ে গেল, ইথিন হয়ে গেল। তা আমরা বোঝার চেষ্টা করি যে একটা এস একটা পি এর সাথে ওভারল্যাপ করে নেবে অটোমেটিক্যালি, তাড়াতাড়ি দেখিয়ে দিয়েছে, আর 2টো পি ফাঁকা পড়ে আছে। তাহলে কি 2টো পি ফাঁকা পড়ে আছে, কিন্তু এখানে মিক্সিংয়ে কী হয়েছে, একটা এস একটা পি এর সাথে ওভারল্যাপ করেছে, আবার দুটোই দরকার। তাহলে এখানে যেটা জেনারেট করলো, ভালো করে দেখো, আমরা এতটাই ফাস্ট দেখাচ্ছে যে জন্য আমরা এখানে ধরতে পারছি না জিনিসটাকে। তাহলে এখানে মিক্সিংয়ে করে sp অরবিটাল জেনারেট করলো 2টো, আর 2টো পি ফাঁকা পড়ে আছে, তাহলে 2টো sp এখানে আসবে। মিক্সিংয়েও দেখেছো 2টো sp, এ পাশে একটা sp, এ পাশে একটা sp, আর 2টো পি পড়ে আছে প্রত্যেকের সাথে অর্থোগোনাল, এই একটা পি, এই একটা পি, এটা কাজে লাগেনি এখনো। প্রথম দুটো কিন্তু sp, এগুলো বুঝতে একটু অসুবিধা হয়, যেহেতু সবই একই রকম দেখতে, তাই একটু বুঝতে অসুবিধা হয়। আমি তোমাদের তাও ক্ল্যারিফাই করে দেওয়ার চেষ্টা করছি। sp কোনটা, এই একটা sp, ওরা যেটা দেখানোর চেষ্টা করেছে ওরা এই পাশে দেখিয়েছে, এই পাশে একটা sp, ওই পাশে একটা sp, যাই হোক যখন ওভারল্যাপ করবে বুঝতে পারবে, ওভারল্যাপগুলো sp মিলে ওভারল্যাপ করবে। আর বাদ বাকি যেগুলো পড়ে আছে, এটা হচ্ছে 2pz আর এটা হচ্ছে 2py, এই দুটো কাজে লাগেনি। তাহলে এইটা পুরোটা পিওর পি, এটা ওভারল্যাপ, এটা কিন্তু কোনো মিক্সিং টিক্সিং করেনি, এটা ফাঁকা পড়েছিল, দরকার নেই আমার। আবার একই রকমভাবে এটারও দরকার নেই, 2pz, এটাও ফাঁকা পড়েছিল, এটা মিক্সিং টিক্সিং করেনি। মিক্সিং কারা দুজন করেছে, একটা এস একটা পি মিলে, এই হচ্ছে মিক্সিং। এটা একটা sp অরবিটাল, ওই পেছনে একটা sp অরবিটাল, ঘুরে আসলে বেশি ভালো বুঝতে পারবে। এবার দেখো, এইবার ঠিক হয়েছে জিনিসটা। তাহলে এই একটা sp, এই একটা sp, এই একটা পি পিওর, এই একটা পি পিওর, এটা pz, এটা py পিওর। আরও ভালো করে দেখি, একটু কাছে নিয়ে চলে আসে। এইবার কী হবে, এরকমই আরও একটা মলিকুল আছে, এরকম অ্যাটম আছে, নট মলিকুল, একটা অ্যাটম আছে কার্বনের, তারও তাই ছিল, তারও 2টো sp ছিল, একটা পি ফাঁকা ছিল আর একটা পি ফাঁকা ছিল, আমার ফাঁকা মানে কোনো কাজে লাগছিল না, ইলেকট্রন দিয়ে তো অবশ্যই ভর্তি, পুরো ফাঁকা নয়। তাদের মধ্যে এবার ওভারল্যাপিং হচ্ছে, এবার ওভারল্যাপিংটা আমরা দেখি, ওভারল্যাপিং করে কী বন্ড তৈরি করবে, সিগমা বন্ড তৈরি করবে, যে সিগমা বন্ডের সাইজটা ওই বাকি দুটো সিগমা বন্ডের থেকে ছোটো, কারণ এই অরবিটালগুলোর সাইজগুলো sp3 এর থেকেও ছোটো, sp2 এর থেকেও ছোটো। বাদ বাকি পি ফাঁকা পড়ে আছে 2pz, এবার তাদের মধ্যে কী হবে, একটু আগে দেখাচ্ছিলাম, ওভারল্যাপিং হবে। 2py পড়ে আছে, তাদের মধ্যে কী হবে, তাদের মধ্যে এরকমভাবে ওভারল্যাপিং হবে। দেখো একসাথে দেখিয়ে দিচ্ছে ওরা, 2py এর সাথে ওভারল্যাপিং করলো, 2pz এর সাথে ওভারল্যাপিং করলো। হ্যাঁ, একটু কমপ্লিকেটেড লাগছে, তো এটাকে আমরা বোঝার জন্য নিয়ে চলে এসেছি একটা মডেল। ভালো করে দেখো, ভালো করে দেখো, এই জায়গাটা বুঝতে হবে, একটু আমাদের ভালো করে বুঝতে হবে, জন্য মডেলটা আমরা জেনারেট করছি এখানে, দেখো বুঝতে পারবে। তো এটার জন্য আমাদের মেইন যেটা দরকার সেটা হচ্ছে এই দুটো জিনিস মেইন দরকার, একটা একটা করে বুঝলেই আমাদের হয়ে যাবে। তো এটা তো বুঝলি যে এর একটা sp, এর একটা sp, দেখিয়ে নিচ্ছি আমরা। এখান থেকে বুঝে নিতে পারো, এখান থেকে বুঝলে বেশি ভালো লাগবে তোমাদের জিনিসটা।
দেখো এই জায়গাটা সত্যি বোঝার আছে। এটা একটু অন্যরকম গল্প, এটা এসপি কিন্তু ভালো করে বোঝে, এসপির গল্প বলছি। তাহলে এসপি এসপি মিলে গেল, তাহলে এগুলো কিন্তু হাইড্রোজেন ছিল না, হাইড্রোজেন ছিল না, এসপি এসপি মিলে গেছে। হ্যাঁ, এখানে দেখো ভালো করে দেখো, এই এসপি এসপি মিলে একটা বন্ড তৈরি করেছে। তাহলে এই বন্ডটা আগে আমরা তৈরি করে দেখিনি যে বন্ডটা কীভাবে হলো। এবার আমাদের কাছে কী পড়ে আছে, দুটো পি অরবিটাল পড়ে আছে। এখানে একটা পি অরবিটাল এরমভাবে পড়ে আছে, তার সাথে ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আবার এরমভাবে একটা পি অরবিটাল পড়ে আছে, ঠিক আছে। তাহলে এখানে একটা পি অরবিটাল পড়ে আছে, 90 ডিগ্রিতে পি অরবিটাল পড়ে আছে। তাহলে এখানে হাইড্রোজেন নেই, হাইড্রোজেন কিন্তু নেই। তাহলে এগুলো আমরা লিখবো না, এগুলো আমরা নেবো না, এগুলো আমরা খুলে নেব, এর দরকার নেই। এগুলো কি, এটাকে আমি ধরে নিচ্ছি, এটাকে আমরা ধরে নিচ্ছি এই সিগমা বন্ড তো হয়ে গেছে। সিগমা বন্ড একটা হয়ে যাওয়ার পরে এই যেটা রয়ে গেছে সেটা হচ্ছে পি এক্স, এটা ধরে নিই পিওয়াই পিওয়াই। এবার পিওয়াই পিওয়াই এর সাথে কী হচ্ছে, পিওয়াই পিওয়াই এর সাথে কী হচ্ছে, ওভারল্যাপিং হচ্ছে। ওভারল্যাপিং হয়ে একটা পাই অরবিটাল জেনারেট করবে, সেটা আমরা বানিয়ে নিই পাইটা। তাহলে এই পিওয়াই পিওয়াই এর সাথে ওভারল্যাপিং করে আমরা একটা পাই বন্ড জেনারেট করে ফেলবো, যেটা উপর দিয়ে দেখেছো একটা পাই বন্ড, নিচ দিয়ে একটা পাই বন্ড হবে, সেটাও আমরা দেখবো। তাহলে পিওয়াই পিওয়াই হয়ে গেল। এবার আমাদের কাছে কী রয়েছে ভালো করে দেখো, আরেকটা রয়েছে পিজেড পিজেড, সেটাও 90 ডিগ্রি অ্যাঙ্গেল রয়েছে, তাদের মধ্যে এবার ওভারল্যাপিং হবে। তাহলে এবার যেটা জেনারেট করবে সেটা হচ্ছে পিজেড পিজেডের মিক্সিংয়ের জন্য হবে। এগুলো হাইড্রোজেন নেই, বোঝার জন্য জাস্ট। তাহলে এটা ভালো করে দেখো, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পিজেড পিজেড আছে, তাদের মধ্যে এবার ওভারল্যাপিং হয়ে গিয়ে একটা বন্ড জেনারেট করবে। তাহলে প্রথমে একটা সিগমা বন্ড তো হয়ে গেছিলো, তারপর একটা পাই হলো, এখন আরও একটা পাই হবে। সেটাও তোমরা দেখে নাও যে কী করে পাই, সেকেন্ড পাইটা জেনারেট করছে। তাহলে একটা সিগমা, তারপর একটা পাই, তারপর একটা পাই জেনারেট করলো। এবার আমাদের কাছে কী পড়ে রয়েছে, এবার আমাদের কাছে আরও ফ্রি রয়েছে। এসপি তো একটা এসপি কাজে লাগিয়েছো তো কিন্তু এতক্ষণে, একটা এসপি এর সাথে এবং কার্বনের সাথে নিজেদের মধ্যে ওভারল্যাপ করেছে। একটা এসপি ফাঁকা রয়েছে না, ওখানে একটা ইলেকট্রন রয়েছে, ওখানে এখনও কেউ আসেনি, ওখানে হাইড্রোজেন আসবে, এখানেও তাই দেখানোর চেষ্টা করছি আমরা। একটা সিগমা তো হয়েছেই, তার সাথে একটা পাই হয়েছে, তার সাথে আরেকটা পাই হয়েছে। সিগমা একটা হয়েছে, একটা পাই হয়েছে, একটা পাই হয়েছে, দু রকমের পাই হয়েছে। একটা সিগমা, এইখান দিয়ে একটা পাই, আবার এ পাশ থেকে ওই পাশ থেকে একটা পাই হয়েছে। এইবার যেটা পড়ে রয়েছে সেটা হচ্ছে এগুলো এসপি এসপি পড়ে আছে, এখানে কে আসবে, হাইড্রোজেন আসবে। তাহলে এখানে হাইড্রোজেন তার অরবিটাল নিয়ে এলো, এখানে বন্ড ফরমেশন হয়ে গেল 180 ডিগ্রি অ্যাঙ্গেলে। আরেকটা হাইড্রোজেন এ পাশ থেকে এলো, তাদের মধ্যে একটা বন্ড ফরমেশন হয়ে গেল। এই হচ্ছে টোটাল আমাদের ইথাইন মলিকুল। ইথাইন মলিকুলে এই দুটো সিগমা বন্ড, মাঝখানে একটা সিগমা বন্ড আছে, কিসের জন্য, এটা সিগমা বন্ডের জন্য, কার্বন কার্বন সিগমা বন্ড, আর বাকি ওপর থেকে একটা পাই আছে, নিচ থেকে একটা পাই আছে। তা টোটাল দুটো পাই, একটা সিগমা। পাইগুলো উইক হয় কেন, অরবিটাল ওভারল্যাপটা সাইড অন অরবিটাল ওভারল্যাপ, ভালো করে বোঝো। আর হেড অন অরবিটাল ওভারল্যাপ কোনটা, যেটা মাথায় মাথায় ধাক্কা খেয়েছে, যেটা এটা দেখাচ্ছে হেড অন অরবিটাল ওভারল্যাপ। এটা এবার এখানে দেখে নিই, পুরোটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। এইভাবে হাইব্রিডেশন হয়, আরও হাইব্রিডেশন আমরা শিখবো, আস্তে আস্তে শিখবো। আজকে তোমরা শুধু ইথেন, ইথাইন এবং ইথিন, এই তিনটে জিনিস শিখলে। তাহলে একটা পাই, পিছনের লোকটাও পাই, এটা একটা পাই, এই লোকটাও পাই পুরোটা। তারপরে বাকি এসপিগুলোতে 1s 1s জুড়লো। এর যে সাইজ, এটা ছোটো কেন হবে, এসপির সাইজ কিন্তু SP3 এর থেকেও ছোটো, SP2 এর থেকেও ছোটো, কারণ এস আর পি মিলিয়ে তৈরি হয়েছে। এ হচ্ছে টোটাল মলিকুল, যে মলিকুলটা আমরা লাস্টে বানালাম, দিস মলিকুল। ঠিক আছে, তাহলে ওভারঅল আমাদের তিনটে মলিকুল আমরা অলরেডি বানিয়েছি। এটা আমাদের ইথিন মলিকুল, আর এটা হচ্ছে ইথাইন মলিকুল। আর এই ইথেন মলিকুলটা তো ফার্স্টেই আমরা দেখেছি। ইথেন মলিকুল কী করে হলো এটা আর বলছি না। তো বন্ড অ্যাঙ্গেল, বন্ড লেন্থ সব মাথায় রাখবে। 109 ডিগ্রি অ্যাঙ্গেল, বন্ড লেন্থ 1.54, বন্ড লেন্থ 1.09। আচ্ছা, নেক্সটটা যখন ইথিন করলাম সেটাও দেখেছো, এগুলো 120 ডিগ্রি, এটা 1.41 অ্যামস্ট্রং। এটা একটু ছোটো হবে, এক্স্যাক্টলি মনে নেই, দেখবে। ইথাইনটা একটু কম, 1.2 সামথিং যে বন্ড লেন্থ।